ভ্রমণামিতের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার, এখন ঠিক সকাল 9টা। আজ আপনাদের নিয়ে এসেছি মধ্যমগ্রাম বাদু অঞ্চলের একটি কালী মন্দিরে, যে কালীকে নীল সরস্বতী বলা হয়। ভ্রমণে অমিত আজ আপনাদের যে মন্দির দর্শন করাবে তা অনেকটা গুপ্তধন খুঁজে পাওয়ার মতো। লোকমুখে নয়, গুগল জেঠুর সাহায্যে নয়, ভ্রমণে অমিতের পরিশ্রম ও দর্শকদের শুভেচ্ছায় পৌঁছে গেছি মধ্যমগ্রামের বাদু অঞ্চলের এক রত্ন ভাণ্ডারে, যেখানে ঈশ্বর, প্রকৃতি, মাতৃসাধনা ও জীব প্রেম মিলেমিশে সৃষ্টি করেছে এক অপূর্ব ঐক্যতান। আর এই ঐক্যতানের সবকটি সুর যিনি এক সূত্রে বেঁধে রেখেছেন, তার মুখে শুনে নেব মন্দিরের নির্মাণ কথা। আমার নাম পদ্মশ্রী সরকার। এই মন্দিরটি আমার বাবা তৈরি করেছেন। উনি যখন একদম ছোট মানে উনি সবে সবে তখন স্ট্রাগল করছেন লাইফে, 21-22 বছরের ছেলে। ওনার কাছে সমানে একটি ছোট্ট বাচ্চা মেয়ে এসে বলতো যে আমাকে একটা থাকবার বাড়ি করে দিবি। প্রথমে বাবা অতটা গুরুত্ব দেয়নি, কিন্তু বারংবার 10 বছর ধরে যখন এই একই কথা বাবা স্বপ্ন দেখেন, তখন বাবার মনে হয় যে এটা শুধুই স্বপ্ন না, এটা অন্য কিছু। এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী নিকুশ কুমার সরকার ছিলেন কালীঘাটের বাসিন্দা। তিনি কিভাবে মধ্যমগ্রামের এই স্থানে মন্দির গড়লেন? যখন বাবাকে স্বপ্নে দিয়েছিলেন, তখন বাবাকে জমিটা কিরকম ভাবে তখন দেখিয়েছিলেন। বাবা যেহেতু কর্মসূত্রে অনেক জায়গায় চাকরি করেছেন, তিনি ভারতের প্রত্যেকটা জায়গায় জমি খুঁজে বেরিয়েছেন, কিন্তু কোথাও জমি পাননি। কোথাও জমি না পেয়ে উনি এক প্রকার হতাশই হয়ে গেছিলেন। হতাশ হয়ে উনি একবার কেঁদেই ফেললেন যে মা, হয়তো আর পারলাম না। তখনই ঘটনাক্রমে আমাদের জমির পাশে থাকতেন বাবার বন্ধু, ওনার বিয়ে ছিল। রাত্রিরে বিয়ে, বরযাত্রী গাড়ি করে আসছে। গাড়ি করে আসতে আসতে গাড়িটা ঠিক একটা গর্তে এসে, গাড়ি অ্যাম্বাসেডার তখন বড় বড় চাকা, গর্তে পড়ে যায়। যেহেতু অতবার গাড়ির চাকা রক্তে পড়ে যায়, আর গাড়ির হেডলাইটটা পুরো একটা জমির উপর গিয়ে পড়ে। তখনই চিনতে পারে, আরে এটা তো সেই জমি যে নামে দেখিয়েছিল। বাবা ওই রাত্রে কিন্তু ওই এখানে নামে। তখন এখানে একদম জঙ্গল, মানে এখানে পুরো শিয়াল, হটা সেসব ঘুরছে। বাবা কিন্তু তখনই নামে, নেমে উনি জমিটায় যে করে হোক ঢুকে উনি দেখেন যে জমিটার একটা মা যেরকম বাবাকে স্বপ্নে দেখিয়েছিল যে আমার মন্দিরটা হবে এমন একটা জায়গায় যেটা কচ্ছপের পিঠের মতন হবে, ঠিক দেখেই চিনতে পারেন জমিটার আকার পুরো কচ্ছপের পিঠের মতন। এবং ওই যে পিঠের যে সেন্টারটা, যেখানে আমাদের মার মেন স্তম্ভটা রয়েছে, ওই সেন্টারটার উপর দুটো এরকম সাপ জড়িয়ে আছে, তার সোজা হয়ে দাঁড়িয়ে আছে। বাবাকে দেখে তারা একদম সোজা হয়ে দাঁড়ালো, একটা জায়গায় 3বার ঠোকর মারলো, মেরে তারা চলে গেল। বাবা ওই রাত্রে ওই জায়গাতে একটা কঞ্চি পুঁতে চলে এলেন, আর সেই বাবার স্বপ্ন বাস্তবায়িত করা শুরু হলো। মন্দিরের সঠিক জায়গাটি দেখিয়ে দিয়েছিল দুটি সাপ। তো চলুন আমি আপনাদের সেই জায়গাটা এখন দেখাই, যেখানে এখন রয়েছে পঞ্চমুণ্ডির আসন। এটি রয়েছে মূল মন্দিরের ঠিক সামনে। এটা আমাদের পঞ্চমুণ্ডী আসন। আমার বাবা এখানে বসে যজ্ঞ করতেন, পুজো করতেন। এখানে আমরা যখন পুজো করি, প্রথম পুজো এখানে হয়, তারপর উপরে মার কাছে পুজো হয়। অপূর্ব দেখতেই পঞ্চমুণ্ডির আসন, আর এই পঞ্চমুণ্ডির আসনের ঠিক পাশেই তৈরি হয়েছে মূল মন্দির। এ যেন প্রকৃতির মাঝে ঈশ্বরের বাস। লাল আর হলুদ রঙের অপূর্ব দর্শন মন্দির মাটি থেকে বেশ খানিক ওপরে। আলপনা আঁকা সিঁড়ি বেয়ে 6 কোণা বিশিষ্ট এই মন্দির চাতালে পৌঁছানো যায়। চলুন এখন আমরা উপরে গিয়ে মন্দিরটি দর্শন করব। মূল গর্ভগৃহকে কেন্দ্র করে রয়েছে একটি প্রদক্ষিণ স্থল। এটিরও 6টি কোণ রয়েছে। এখানেই রয়েছেন নিকুশবাবুর স্বপ্নের মেয়ে, যে মেয়ে তার রূপ সম্পর্কে নির্দেশ দান করেছিলেন নিকুশবাবুকে। সে রূপের বর্ণনা দিলেন নিকুশবাবুর মেয়ে পদ্মশ্রী সরকার। এখন আমাদের যিনি মা আছেন, মা যেরকম বাবাকে স্বপ্নে দেখিয়েছিলেন, পদ্ম ফুলের উপর বসা, 4টে হাত থাকবে, কোলে একটা ছোট্ট বাচ্চা থাকবে, উগ্র মূর্তি তার মধ্যে থাকবে না, একদম একটা নীল সরস্বতী, ঘরের মেয়ে যেরকম দেখতে হয়, বলেছিল আমাকে সেরম ভাবে রাখবে। মাকে যখন প্রথম নিয়ে আসলাম কৃষ্ণনগর থেকে, তখন উনি এলেন এক রূপে। যেই মুহূর্তে ওনাকে পঞ্চমুণ্ডী আসনে বসানো হলো, কিভাবে যে ওনাকে ওনার রূপটা চেঞ্জ হয়ে গেল,
এই যে কালারটা দেখছেন এটা কিন্তু ছিল না তখন, একটা পিওর পিতলের কালার ছিল। যেই মুহূর্তে তাকে পঞ্চমুণ্ডী আসনে বসিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হলো, মুহূর্তে তার গায়ের কালার পাল্টে গেল। এখন আপনারা দর্শন করছেন মন্দির গর্ভগৃহ। 6 কোণা বিশিষ্ট এই মন্দির গর্ভে রয়েছে একটি 6 কোণা চূড়া। এখানেই অবস্থান করছেন মা নীল সরস্বতী কালী। মূল বেদির সামনে যে জয় মা তারা লেখা পাথরের ফলকটি রয়েছে সেটি বসানোর পর অলৌকিকভাবে নিজে থেকেই ঈশান কোণের দিকে বেঁকে যায়, তাই মা এখানে ঈশান কোণের দিকে মুখ করে রয়েছেন। ব্যতিক্রমী এই নীল সরস্বতী কালী মায়ের রয়েছে বিশেষ কতকগুলি বৈশিষ্ট্য, তা আমরা পদ্মশ্রী দেবীর মুখে শুনে নেব। আমাদের মা পদ্মের উপর বসা, ওনার কোলে একটি ছোট্ট বাচ্চা আছেন, উনি বাচ্চাকে আশ্রয় দিচ্ছেন এইখানে। বাবা বলতো যে এইটা যখন বাবা থাকবে না, এটা নাকি বাবা, তাই বলে যেত। তাই আমাকে বাবার মতনই দেখি একে। আর এক হাতে উনি অভয় দিচ্ছেন, এক হাতে উনি রক্ষা করছেন, আর এক হাতে উনি সান্ত্বনা। এই হচ্ছে আমাদের মা। দেখবেন সব সময় মুখে হাসি, এবং একটু যদি কিছু ভালো রান্না বান্না হয় সেটা খেলে পরে হাসিটা আরো বেড়ে যায়। এইটি হচ্ছে মার খাট, মাকে শয়ন দেওয়া এই খাটে। সব বিছনা টিছনা সব ওনার যেরকম পছন্দ, মানে উনি বিছনা করার পর ওনাকে এক রাত যখন শয়ন দেওয়া হয়েছে তখন উনি যদি কমফোর্টেবল ফিল করেন তবেই বিছনাটা থাকে, নইলে থাকে না। তাই জন্য ওনার কিরম ভাবে ফিল হয় না সেটা আমরা বুঝতে পারি। আর ওনার সমস্ত কমিউনিকেশন কিন্তু বলেননি আমার গলায়। একদিন আমি বাড়ির বাইরে ছিলাম, আমি ছিলামই না বাড়িতে, মানে পাড়ায় ছিলাম বাট বাড়িতে ছিলাম না। আমার মাকে বলছে মন্দির বন্ধ, মা আমার গলায় বলছে মা আজকে না মন্দির বন্ধ করো না। ঠিক আছে, শুধু মাকে না, আমাদের এখানে যে কেয়ারটেকার থাকে, যে কাজের লোক দেখাশোনার জন্য থাকে, তাকে ও বাইরে থেকে শুনেছে, বলছে চন্দনদা আজকে মন্দিরটা বন্ধ করো না। তখন ঠিক আছে, আমি এসছি রাত্রিরে, দেখছি মন্দির খোলা। তখন মন্দির খোলা কেন? তখন আমাকে বলছে যে তুমি তো বলে গেলে মন্দির বন্ধ করতে। না আমি এলাকায় ছিলামই না, আমি ছিলাম এই পাশেই একজনের বাড়িতে। বলছে মন্দির খোলা রাখো। আর চিরকাল বাবাকেও যা বলেছে সবকিছু আমার গলায়। যেরকম আর কোনো আরেকটা ঘটনা বলি, হয়তো শুনলে আপনাদের অলৌকিক মনে হবে। একদিন বাবা আমাকে সকালবেলা উঠে বলছে যে তুমি কি রাত্রিবেলা আমার ঘরে এসেছিলে, সবার ঘরে? না আমি তো আসিনি, আমি তো উঠিনি। তখন বলছে তাহলে কিছু ঘটনা হয়েছে। বাবাকে এসে বলেছে বাবা আমার ঘুম হচ্ছে, বাবা আমার ঘুম হচ্ছে। তখন বাবা বলে দৌড়ে তুমি আগে তোমরা যাও এখানে। তখন আমরা কালীঘাটে থাকতাম, সেই কালীঘাট থেকে ওই সকালে যে করে প্রকারে আমি যত তাড়াতাড়ি আসা যায় এলাম। এসছে দেখি সব ঠিকঠাক, কোনো বুঝতে পারছি না কিছু। তারপর আমি পুরোহিতকে জিজ্ঞেস করলাম যে কিছু হয়েছে? ও বলছে না কিছু হয়নি। তো তারপর যখন আমি বেরোচ্ছি তখন বলছে দিদি আমার না একটা ভুল হয়ে গেছে, বৃষ্টিতে চাদরটা ভেজা ছিল, ভেজা চাদরটাই বিছানায় পেতে দিয়েছে, ভেজা চাদর পাতায় না ঘুম হয়নি। বলছে বাবা আমার ঘুম হয়নি। এই মন্দির দর্শন শুধুমাত্র মন্দির দর্শন নয়, তার পাশাপাশি প্রকৃতিকে কিভাবে ভালো রাখা যায় তারও একটি উদাহরণ এই মধ্যমগ্রামের কালীবাড়ি। এখানে বাগান জুড়ে নানা ফুল ও ফলের সমারোহ। ফোটা ফুল এখানে ছেঁড়া হয় না, প্রজাপতিকে আকর্ষণ করার জন্য, আর গাছ ভরা ফল পাখিদের জন্য রাখা থাকে গাছে, যে কারণে এখানে প্রচুর প্রজাপতি এবং পাখির দেখা মেলে। এই মন্দিরে এলে আপনারা জল সংরক্ষণেরও একটি উদাহরণ দেখতে পাবেন, সেটা এখন আপনাদের দেখাই। আমাদের যে উপরে 3টি ছাদ আছে তার সমস্ত জল, বৃষ্টির সমস্ত জল আমাদের এই ট্যাঙ্কটা এসে জমা হয়। এই ট্যাঙ্কটা যখন ওভারফ্লো করে, এই ট্যাঙ্কটা থেকে আবার পাইপ নিয়ে এই ছোট মাছের ট্যাঙ্কে আসে। এই ছোট মাছের ট্যাঙ্কও যদি ওভারফ্লো করে সোজা যায় পুকুরে। পুকুরের পুরো জলটি আমাদের কিন্তু বৃষ্টির জল, কোনো রকম কৃত্রিম প্রকারে জল করা নেই। গরমে যখন আশেপাশের সমস্ত পুকুরের জল শুকিয়ে যায় তখন এই পুকুরে জল থাকে। এটা কিন্তু কোনো অলৌকিক ঘটনা নয়, একজন পরিবেশ সচেতন মানুষের ঐকান্তিক চেষ্টা বলতে পারেন। আর এই পুকুরেই খেলা করে বেড়ায় অসংখ্য হাঁস, যাদের কসাইখানা থেকে উদ্ধার করে এনেছেন পদ্মশ্রী দেবী। আমার হাঁসেদের নাম হচ্ছে মিষ্টু। এরা কিন্তু কাউকে ডিমের জন্য আনা নয়, ডিম না দেওয়ার জন্য এদের যে কসাইখানায় বেচা হয়েছে সেখান থেকে রেস্কিউ হাঁস। এবং মিষ্টুর জন্য আজকে আমার জল হয়েছে। হাঁসের হচ্ছে সমানে একটা প্যাডলিং করা স্বভাব, এবং হাঁসের প্যাডলিং এর জন্য
এতটাই কাদা তৈরি হয় নিচে, জলটাকে রিটেন করতে পারে। এই যে জলটা আপনি দেখছেন, এটা সমস্ত কিন্তু রেন ওয়াটারের জল, যেটা রিটেন হয়েছে। এই মন্দিরের যে প্রাকৃতিক শোভা এবং সেই শোভা মানুষকে কিভাবে আকর্ষণ করতে পারে তার বিস্তারিত আমি আপনাদের দেখালাম। এছাড়া এই মন্দির বাড়ির মধ্যে রয়েছে অনেকগুলো অবলা প্রাণী, যারা কোনো সময়ে রাস্তায় পড়েছিল বা তাদের কেউ ফেলে দিয়ে গিয়েছিল বা তারা কেউ গাড়ির চাকার নিচে এসে পিষ্ট হয়েছিল। তেমনই কিছু অবলা প্রাণী আশ্রয় পেয়েছে এই মন্দির বাড়িতে। আয় রানী কই? সবাই তো লজ্জা পাচ্ছিস কেন রে? 14 জন তো সব কোথায় কোথায় ঢুকে আছে। এই যে মিঠাই, আয় মিঠাই আয়। দাঁড়ান, একজনকে দেখাচ্ছি, দেখলে আপনার সত্যি মনে হয় মানুষ এরকম হয়। এরা সবাই বোঝে ভাই, আমরা সবাই খেলা ছড়া, সবাই অনাথ, আমরা এখানে ভালোবেসে একসাথে থাকি। আসো, চলে আসো। আচ্ছা, এদিকে আসো। নবী আয়, নবী আয়, সানি আয়, সানি, সানি এদিকে আয় বাবা, সানি এসো, নবীন এসো, আয় আয় নবীন আয়, আয় এসো, নবীন আয়। ওই যে বাবা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর নাম হচ্ছে নবীন সরকার, আর নাম হচ্ছে সানি সরকার। বসো বাবা। আচ্ছা, নবীন কে রিকেট বলে বার করে দিয়েছিল। নবীন ওয়াজ ফুললি ডিসেবলড, এই দুটো হাত ওর পুরো এরকম ছিল। একে চিকিৎসা করে তারপর ফিজিওথেরাপি করে এই এখন নবীন। নবীন শোতে গিয়ে প্রাইজ নিয়ে এসছে, এবং নবীন প্রচন্ড ওবিডিয়েন্ট, যেরকম ভালো বাচ্চা সেরকম ওবিডিয়েন্ট। মা খাচ্ছে, মা খাচ্ছে, মা খাচ্ছে, মা খাচ্ছে। হ্যাঁ, সানিকে পেয়েছিলাম তখন সানির চোখ ফোটেনি, 10 দিন বয়স, সেই সানি এখন 1 বছর। একেও দেখছেন, একেও সেই প্লাস্টিক বেঁধে ফেলা, জনি প্লাস্টিক বেঁধে ফেলা। বিড়াল বাচ্চা হলেই লোক তো ফেলে দিয়ে যায়, এরা হচ্ছে তাই, ফেলে দিয়ে গেছে এসে। জিনি, জনি, সোনু, তুরু, মিঠাই, চিকি, সানি, ববি, রেনু, রানী, টিয়া, টম আয়। আপনারা পুকুরে কিছু হাঁসকে দেখেছিলেন, আর ঘরের মধ্যে রয়েছে কয়েকটা রাজহাঁস। এই রাজহাঁসগুলোও কিন্তু কসাইদের হাত থেকে উদ্ধার করে আনা। শুধু পশু পাখি নয়, পাড়ার অনেক ছোট ছোট ছেলে মেয়েদের খুব প্রিয় পদ্মশ্রী পিসি। সরকার বাড়ির আরেকটি নিয়ম আছে, অতিথি এলে খালি মুখে ফেরে না, তাই রোজ প্রায় 60 জনের রান্না খাবার এখানে প্রস্তুত হয়। এখন আপনাদের এই মন্দির দর্শনের প্রয়োজনীয় কতকগুলো তথ্য জানিয়ে দেব। প্রথমেই জানাবো এই মন্দির খোলে কখন এবং বন্ধ হয় কখন। আমাদের মন্দির সকাল 9টায় খোলে, আর 1টা অবধি খোলা থাকে। পুরোহিত মশাই আসেন, উনি 9:30 10টায় আসেন, উনি পুজো করেন। তারপরে যারা পুজো করতে যায় তাদের বলা থাকে, তারা এসে পুজো দিতে পারেন। বিকেল বেলাটা আপাতত আমরা বন্ধ রাখছি, আমরা ওটাও কিছুদিন পরে খুলে দেবো। একটু মানে সব যেহেতু লোকজনের ব্যাপার, মানে কাউকে বসিয়ে রাখতে এসব, তো ওটা যদি অ্যারেঞ্জ করতে পারি, ও বিকেল বেলাটাও খুলে দেবো। পুজো রোজ হয়, আর যেগুলো বিশেষ বিশেষ দিনের পুজো, সেগুলো যেরকম যেরকম তিথি পড়ে সেরকম অনুযায়ী হয়। আর 23শে জানুয়ারি আমাদের বাবাকে ওই দিন মা স্বপ্নে দিয়েছিলেন, তো সেইটা আমরা প্রতি বছর করি। যতটা নিজেদের সাধ্যমতো হয় ততটা করে করে করার চেষ্টা করি। পদ্মশ্রী দেবী, এই ভিডিও দেখার পর হয়তো দূর থেকে অনেকেই আপনাদের এই মন্দির দর্শন করতে আসবেন। তাদের কি দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে? তারা কি ভোগ প্রসাদ পেতে পারেন? নিশ্চয়ই পেতে পারে। দেখুন, সবসময় যদি রান্না কিছু না থাকে, আমাদের এমনিও শুকনো কিছু দিয়ে আমি বলি না, অ্যাটলিস্ট কিছু খেয়ে যান, আমাদের বাড়ি থেকে না খেয়ে যাবেন না। সবসময় তো রান্না কিছু হয়তো নাও থাকতে পারে। তাহলে ধরুন কেউ আগে থেকে খবর দিয়ে এলো, সেক্ষেত্রে কি আপনাদের সুবিধা হয়? হ্যাঁ, সেই ক্ষেত্রে সুবিধা হয়, তাহলে বুঝতে পারি কজন আসবে। আমাদের মন্দিরে যদি আপনারা ভোগ খেতে চান, আমাকে একটু ফোন করে আগে বলে দেবেন। আমার ফোন নাম্বার 9830327782। একটু বলে দিলে আমাদের সুবিধা হয়, তাহলে আমরা ব্যবস্থা করে রাখবো। এই মন্দিরে যদি আপনারা দর্শনে আসেন, কিভাবে আসবেন? যারা রেলপথে আসবেন তারা শিয়ালদাহ থেকে বনগাঁ শাখার যে কোনো ট্রেন ধরে চলে আসুন মধ্যমগ্রাম স্টেশন। স্টেশন থেকে অটো করে মধ্যমগ্রাম চৌমাথা। আর যারা কলকাতা থেকে সড়ক পথে আসবেন তাদের জন্য রয়েছে একাধিক বাস।
হাওড়া থেকে সরাসরি L 238 নম্বর বাসে পৌঁছানো যায় মধ্যমগ্রাম চৌমাথা। মধ্যমগ্রাম চৌমাথার থানার কাছ থেকে রয়েছে মধ্যমগ্রাম বাদু যাওয়ার অনেক অটো। এই অটো 10 মিনিটে এবং 10 টাকার বিনিময়ে আপনাকে পৌঁছে দেবে অগ্রণীর মোড়ে। যেদিকে অটো থেকে নামবেন ঠিক তার উল্টো দিকে অগ্রণীর প্রবেশ তোরণ পেরিয়ে বাদু ইটখোলা রোড ধরে 2 মিনিট হাঁটলেই আপনারা দেখতে পাবেন নীল সরস্বতী মন্দিরের চূড়া। মন্দিরের দেওয়ালের গা ঘেঁষে রয়েছে একটি ফুলের দোকান। মায়ের দর্শনের জন্য এখান থেকে পুজো সামগ্রী সংগ্রহ করে প্রবেশ করুন মন্দিরে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ঠিক পরের পর্বে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভ্রমণে অমিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণে অমিতের সাথে থাকুন, পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।